হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর অঙ্কের 37 প্রিপারেশনে যে 16 নম্বর স্কুল আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর এর একটা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথম হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত। একের এক সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা সমান 0। এরপর একের দুই আছে যে বিক্রয় মূল্যের উপর x% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে বিক্রয় মূল্যের উপর x% লাভ মানে হলো বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে, যেহেতু লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা থেকে x টাকা কম, তাহলে সেই হিসাবে আমরা ক্রয় মূল্যের উপরে লাভ হিসাব করব। তাহলে বিক্রয় মূল্যের উপরে x% লাভের অর্থ হলো বিক্রয় মূল্যের উপর x% লাভের অর্থ ক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান x টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে কত না, বিক্রয় মূল্য 100 টাকায় বিক্রি করা হয়েছে, x টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই এই 100 টাকা থেকে কম, x টাকা পরিমাণ কম, তাহলে 100 মাইনাস x টাকা, এটা ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হতো কত টাকা লাভ হতো এটা বের করতে হবে। তাহলে লিখব ক্রয় মূল্য 100 মাইনাস x হলে লাভ হয় x টাকা, ক্রয় মূল্য 100 মাইনাস x হলে 100 মাইনাস x টাকা হলে লাভ সমান x টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x বাই 100 মাইনাস x টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তবে লাভ x ইন্টু 100, আর নিচে 100 মাইনাস x টাকা সমান 100x বাই 100 মাইনাস x টাকা লাভ শতকরা। পরবর্তী আছে a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 এর সরলতম মান কত। a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, তাহলে a টু দি পাওয়ার -1 আমরা 1/a লিখতে পারি, b টু দি পাওয়ার -1 1/b লিখতে পারি, এর পাওয়ারে -1। a এবং b এর লসাগু ab, ব্র্যাকেটটা দিয়ে রাখি, পাওয়ারে -1 দিয়ে রাখি। a দিয়ে ab কে ভাগ করলে a আর a কেটে যাবে, b থাকবে, b দিয়ে 1 কে গুণ, b দিয়ে ab কে ভাগ করলে থাকছে a দিয়ে 1 কে গুণ a, তাহলে এটা হলো b প্লাস a, আমি তো a প্লাস b লিখি, a প্লাস b বাই ab পাওয়ারে -1 সমান 1 বাই a প্লাস b বাই ab, তাহলে সমান ab বাই a প্লাস b, তাহলে এটা সমান, অতএব a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু ab বাই a প্লাস b। ধার্য মূল্যের উপর 15% কমিশন দিয়ে 20% লাভ হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত।
এটা 1-এর 4 দাগ। তাহলে 1-এর 4-এ আছে কি ধার্য মূল্যের উপর 15% কমিশন দিয়ে 20% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে হবে। এখানে দেখো ধার্য মূল্য অর্থাৎ যে টাকা ধার্য মূল্য আছে, কমিশন মানে কি, কমিশন মানে যদি 100 টাকা ধার্য মূল্য থেকে 15 টাকা ছাড় দেওয়া হয়েছে বা কমিশন দেওয়া হয়েছে, আর এখানে আবার 20% লাভও আছে। তো প্রথম যদি আমরা ধার্য মূল্য থেকে শুরু করি, যদি ধার্য মূল্য 100 টাকা থাকে তাহলে কমিশন দিয়েছে 15%, অর্থাৎ বিক্রি হয়েছে 85 টাকায়। আমরা অঙ্কটাকে এক্স ধরে করতে পারি, আবার অঙ্কটাকে 100 ধরেও করতে পারি। তাহলে আমি এখানে 100 ধরে করব। তাহলে শুরু করবো এই ধার্য মূল্য থেকে, ধার্য মূল্য এবং এই 15% কমিশন থেকে শুরু করব। তাহলে ধার্য মূল্য 100 টাকা ধরে নিই। তাহলে লিখবো মনে করি ধার্য মূল্য 100 টাকা, বা আমরা ধার্য মূল্য ছাড়া যেহেতু 20% লাভ দেওয়া আছে, সুতরাং এখানে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যে কোনো একটা ধরে নেওয়া যায়। তো এখানে আমি ধার্য মূল্যই ধরব। মনে করি ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে 15% কমিশন দিয়ে বিক্রয় মূল্য হবে, কমিশন দিয়ে বিক্রয় মূল্য, তাহলে 100 টাকার 15% কমিশন, তাহলে সেটা 15 টাকা হবে। তো 100 টাকা থেকে 15 টাকা যদি বিয়োগ করে ফেলি আমরা, তাহলে পাবো 85 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার এখানে লাভ 20% দেওয়া আছে, বিক্রয় মূল্য 85 টাকা দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য হিসাব করতে পারবো। তাহলে 20% লাভে 20% লাভ মানে হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে এই কথাটাকেই জাস্ট ঘুরিয়ে বলবো যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, আর বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখবো বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/120 টাকা, আর বিক্রয় মূল্য যদি 85 টাকা হতো তাহলে ক্রয় মূল্য হতো 100 × 85/100 টাকা। যদি 20 দিয়ে কাটাকুটি করে যায়, 5 20 100, 6 20 120, তাহলে 5 5 25, না 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25-এর 5 হাতে 2, 50 40 আর 2 42, তাহলে 425/6 টাকা এটা আছে, এটা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য ছিল 85 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে। প্রশ্নে আগে বিক্রয় মূল্য আছে, পরে ক্রয় মূল্য আছে। তাহলে অতএব বিক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য ইজ টু ক্রয় মূল্য। সমান বিক্রয় মূল্য 85 টাকা আর ক্রয় মূল্য 425/6 টাকা। তাহলে নিচে 6 আছে, সেহেতু 85 তার সাথে 6 গুণ, আর এখানে 425/6 আছে, এর সাথে 6 গুণ, 6 6 কেটে যাচ্ছে। তাহলে আমরা 425 পেয়েছিলাম, 85-কে 5 দিয়ে গুণ করে 425 পেয়েছিলাম। তাহলে এবার যদি 85 দিয়ে ভাগ করি, এখানে 6 পড়ে থাকবে, আর একে 85 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 5:6। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 6:5। পাঁচের দাগে আছে 20 টু দি পাওয়ার -x সমান 1-এর সাথে হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত হবে? -20 টু দি পাওয়ার -x,
এটা সমান 1/7 আছে। এখন আমাকে বের করতে হবে 20^2x, এটা বের করতে হবে। তাহলে আমি এখানে 2x এনে ফেলি, উভয় পক্ষকে বর্গ করব। 20^-x তাকে স্কোয়ার করলাম সমান 1/7 অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে গুণ হবে a^m থাকলে আমরা এই দুটো সংখ্যা গুণ করি, অর্থাৎ a^mn লিখি। এখানে তাই এই দুটো সংখ্যা গুণ হবে। তাহলে 20^-2x এটা সমান 1/7×7=49। তাহলে এটা অ্যাকচুয়ালি 1/20^2x, মাইনাসের জন্য আমরা 1 করে লিখলাম, সমান 1/49। এবার যদি বজ্রগুণ করি, বজ্রগুণ করলে পাবো 20^2x সমান 49×1=49। তাহলে এটা উত্তর। কোন শর্তে দুটি সহসমীকরণের একটিমাত্র সমাধান সম্ভব? তাহলে একটিমাত্র সমাধান সম্ভব হবে যদি x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত পরপর সমান না হয়। তাহলে শর্তটা আমি লিখি। শর্তটা হলো সমীকরণ দুটির x এর সহগের অনুপাত ও y এর সহগের অনুপাত অসমান হবে। অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 একটা সমীকরণ। আর একটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2, এটা একটা সমীকরণ যদি হয়, তাহলে সত্য হচ্ছে সমাধান, একটিমাত্র সমাধান থাকা সত্য a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে এটা হলো সত্য। a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এর মান বের করতে হবে। a প্লাস বি প্লাস সি এটা সমান 0 আছে। আমাকে বের করতে হবে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সিএ প্লাস সি স্কোয়ার বাই এবি এর মান। বিসি সিএ এবি এর লসাগু এবিসি। বিসি দিয়ে ভাগ করলে বি আর সি কেটে যাবে, এ থাকবে, এর সাথে এর গুণ, এ স্কোয়ার গুণ, তাহলে এ কিউব, প্লাস সিএ দিয়ে ভাগ করলে সি কাটবে, এ কাটবে, বি থাকবে, বি এর সাথে বি স্কোয়ার গুণ, তাহলে বি কিউব, এবং এবি দিয়ে ভাগ করলে সি থাকবে, সি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি কিউব। তাহলে এটা হলো, আমরা লিখতে পারি -3abc এবং প্লাস 3abc। তাহলে কি করলাম, আমি 3abc বিয়োগ করলাম আর 3abc যোগ করে দিলাম, অর্থাৎ ব্যালেন্স থাকছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা সূত্র। আর এই প্লাস 3abc আমি এখানে লিখে দিলাম বাই এবিসি। এখন এর মান 0, তাহলে লিখব 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abc বাই এবিসি। তাহলে সমান, এটা পুরোটা 0 হয়ে গেল, 0 প্লাস 3abc বাই এবিসি সমান 3abc বাই এবিসি। এবিসি এবিসি কেটে দিলে 3 হচ্ছে উত্তর।
এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি সমান কত? তাহলে এবিসিডি সামান্তরিক, তো এখানে একটা সামান্তরিক এঁকে ফেলবো প্রথমে। এ বি সি ডি, এবিসিডি সামান্তরিক বিডি কর্ণের মধ্যবিন্দু এম, এটা বিডি কর্ণ, এর মধ্যবিন্দু এম, বিএম, এই যে বিএম কোণ এবিসি এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ এম বি এর মান বের করতে হবে। এই কোণটার মান বের করতে হবে। বলা আছে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, তো এই কোণ এবং এই কোণ পরপর সমান বলা আছে, এই কোণটার মান বের করতে হবে। তো কি করব, এ সি কর্ণ যোগ করব। তাহলে এসি কর্ণ এম বিন্দুতে ছেদ করবে। এখন দুটো ত্রিভুজ পেলাম, এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ, এ দুটো ত্রিভুজ পেলাম। এ ত্রিভুজের নাম এবিএম, এটার নাম সিবিএম। ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ সিবিএম, এই দুটো ত্রিভুজ এই সমদ্বিখণ্ডিত বলা আছে যে এবিএম সমান সিবিএম কোণ এবিএম। আমরা চাইছি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে, এবিএম সমান কোণ সিবিএম। তারপরে বিএম সমান বিএম সাধারণ বাহু, আর কোণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এম সমান এমসি। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এবিএম সর্বসম ত্রিভুজ সিবিএম, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এই কোণটা পরপর সমান, অতএব কোণ এ এম বি সমান কোণ সিএমবি। আবার দুটো কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 180 ডিগ্রি হাফ করে, যেহেতু পরপর সমান তাহলে সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, অতএব কোণ এ এম বি সমান এ এম বি, এটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, একে নয়তো হচ্ছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি সমান 4.25 সেন্টিমিটার, সিডি সমান 2.5 সেন্টিমিটার। এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, পি কিউ এর দৈর্ঘ্য কত? এইখানে এবিসিডি ট্র্যাপিজিয়াম, এ বি সিডি, এবিসিডি ট্র্যাপিজিয়াম। এখানে এবি আর সিডি পরপর সমান্তরাল, এবি সমান 4.25 সেমি, সিডি সমান 2.5 সেমি। এডি আর বিসি এর মধ্যবিন্দু, এটা এডি আর এটা বিসি, এর মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু কিউ। এখন এই পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। অ্যাকচুয়ালি এই পি কিউ এর দৈর্ঘ্য কী হয়, এই দুটো ত্রিভুজের গড়, অর্থাৎ পি কিউ সমান এই দুটো ত্রিভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করব, এবি প্লাস সিডি বাই 2 সমান এবি ফর 2.56, এই 4.25 আর সিডি ফর 2.5 বাই 2। তাহলে এটা 5, এটা 7, এটা 6, 6.75, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6,
3 দুগুণ 6, 7 দুগুণ 14, সমান 3.375 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x/5 সেন্টিমিটার হলে এর অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, এর আগে অঙ্ক আছে 10। 2r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কত? তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে সমান 2r সেমি, অতএব অর্ধবৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে পায়ার প্লাস 2r, বা আর কমন নিলে পাই প্লাস 2, আর এখানে 2r আছে, তাহলে 2r পাই 4/7 প্লাস 2 সেমি 2r ইন্টু 7 দুগুণ 14, 14 আর এখানে 22, তাহলে 14 আর 22 হলো 36/7 সেন্টিমিটার সমান 72 আর 7 সেন্টিমিটার। আর যদি আমরা পায়ের মান না বসাই তাহলে এই পর্যন্ত উত্তর হবে এই যে আর ইন্টু পাই প্লাস 2 সেমি আর ফর 2r, তাহলে 2r পাই প্লাস 2 সেন্টিমিটার। তাহলে এটাও সঠিক, আবার এটাও সঠিক। তারপরে বাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলা আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। এটা যদি ত্রিভুজের মধ্যমা, আচ্ছা এটা ত্রিভুজের ভর কেন্দ্র, এটা অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এডি সমান আমরা প্রথম পাবো এডি সমান উচ্চতা √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে x/5 এত সেন্টিমিটার, অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ এটা জিডি, যেটা কিনা এডি এর 3/1 ভাগ, তাহলে 1/3 দিলাম, এডিটা এটা √3/2 ইন্টু x/5 সেমি। তাহলে এটা হলো x√3, 5 দুগুণ 10, 3 10 30। 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত? তাহলে শ্রেণী আর শ্রেণী সীমানা, তো এখানে শ্রেণী আছে 1 থেকে 5, শ্রেণী সীমানা হবে এক্ষেত্রে 0.5 কমাতে হবে, 0.5 বাড়াতে হবে, তাহলে 0.5 থেকে 5.5। তারপরটা আছে 6 থেকে 10, এখানে লিখব 0. না, এটা 0.5 কমালে 5.5 থেকে 10.5, তারপরটা 11 থেকে 15, তাহলে এখানে হবে 10.5 থেকে 15.5, তাহলে এভাবে চলবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য এর থেকে এটা বিয়োগ বা এর থেকে এটা বিয়োগ,
শ্রেণী দৈর্ঘ্য -5.5 -0.5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5। 13তে log 3 টু দ্য বেস 2 সমান a হলে log 27 টু দ্য বেস 8 এর মান বের করতে হবে। এখানে 27 আনতে হবে, তাহলে উভয় পক্ষকে ঘন করি, না ঘন করলে হবে না, এদিকে 3 গুণ করি, এদিকে 3 গুণ করি। 3 log 3 টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু 3a। তো এখানে 3টা এর পাওয়ারে যাবে, 3 পাওয়ারে 3 2, এটা সমান 3a বা log 27 টু দ্য বেস 2, log 27 টু দ্য বেস 2 এটা সমান এলো 3a। এখন এখানে 8 আনতে হবে, তাহলে ওখানে 8 আনার জন্য উভয় পক্ষের অনন্যক নেব। 1/log 27 টু দ্য বেস 2 1/3a, এদিকটা অনন্যক করলাম, এদিকটা অনন্যক করলাম, করলে পাবো 1 যেটা আছে এটা 2 এবং 27 স্থান বিনিময় করবে সমান 1/3a। উভয় পক্ষকে আবার 3 দিয়ে গুণ করলাম, তাহলে বাদিকটা পাবো log 2 কিউব, এই 3টা 2 এর পাওয়ারে 27 ইজ ইকুয়াল টু 1/a। এখান থেকে বলা যায় log 2 এর কিউব অর্থাৎ 8 টু দ্য বেস 27 সমান 1/a, বা এদিকটা উল্টে লিখলে a সমান 1/log 8 টু দ্য বেস 27 বা a সমান log 27 টু দ্য বেস 8। তাহলে log 27 টু দ্য বেস 8 এর মান হলো এই a। কোনো সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকতে কমপক্ষে কতগুলি বৃত্তচাপ আঁকতে হবে? তাহলে কোনো সরলরেখার কোনো বিন্দুতে লম্ব আঁকার মানে হলো সেখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। তো আমি এখানে সরলরেখা নিচ্ছি এবং কোনো একটা বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকছি, কটা বৃত্তচাপ নিলাম তো আমার সাথে সাথে গুনবে। মনে করো এবি একটা সরলরেখা, এর পি বিন্দুতে একটা লম্ব আঁকবো, এখানে মনে করো একটা লম্ব আঁকবো, তাহলে আমি কম্পাস নিলাম। তো কটা বিন্দু নিচ্ছি লম্ব আঁকার জন্য সেটা তোমরা গুনবে, কটা বৃত্তচাপ নিচ্ছি সেটা তোমরা গুনবে। তাহলে এই হলো 1 2 3 4 5, তাহলে 5খানা বৃত্তচাপ নিতে হলো। আর 5খানা বৃত্তচাপ নিলে তবে আমরা এই যে পিএন লম্ব টানতে পারলাম। তাহলে বৃত্তচাপ নিতে হলো 5টা। বৃত্তচাপের সংখ্যা সমান 5। দুই রাখে আছে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লেখো যাদের বিয়োগফল একটি মূলদ সংখ্যা। দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো 2 প্লাস √5। আচ্ছা, বিয়োগফল মূলদ সংখ্যা আনতে হবে, ও 7 প্লাস √5। এই দুটো
ভিন্ন অম্লদের সংখ্যা, এদের বিয়োগফল সেভেন প্লাস √5 তার থেকে বিয়োগ করব 2 প্লাস √5 সমান 7 প্লাস √5 মাইনাস 2 মাইনাস √5, তাহলে 7 মাইনাস 2 এটা সমান 5। এটা অম্লদ সংখ্যা। বাসের ভাড়া 20% বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা 15% কমে গেল, এতে বাস মালিকের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 2 আছে কি, বাসের ভাড়া 20% বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা 15% কমে গেল, এতে বাস মালিকের শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে যাত্রীর সংখ্যা যদি, বাস ভাড়া যদি x টাকা হয়, যাত্রীর সংখ্যা যদি y হয়, তাহলে মোট আয় x ইন্টু ওয়াই। এবার 20% ভাড়া বেড়ে যাওয়া এবং 15% ভাড়া কমে গেলে কত ভাড়া এবং কতটা যাত্রীর সংখ্যা হচ্ছে দেখে নেব, নিয়ে দুটো গুণ করলে আবার আমরা পরবর্তী আয় বা নতুন আয় সেটা পাবো। তাহলে এই নতুন যে আয় সেটা আগের থেকে কতটা কম বা কতটা বেশি সেটা দেখে আমরা বলতে পারবো যে বাস ভাড়া কত শতকরা কত বাড়লো বা কমলো। প্রথম কাজ হবে এখানে বাস ভাড়া ধরে নেওয়া এবং যাত্রী সংখ্যা ধরে নেওয়া। তো মনে করি যাত্রী পিছু বাস ভাড়া সমান x টাকা ও যাত্রী সংখ্যা সমান y। অতএব মোট আয় সমান x আর y গুণ করতে হবে xy টাকা। এরপরে বাস ভাড়া 20% বেড়ে গেছে, তাহলে 20% বাড়লে বাস ভাড়া হয় কত দেখে নিই। বাস ভাড়া হয়, আগে ছিল x টাকা, বেড়েছে মানে প্লাস 20%, x এর 20% হলো x ইন্টু 20/100 সমান x প্লাস x আর 1 গুণ করলে x/5 টাকা, 5 আর x 5x প্লাস 1x, তাহলে 6x/5 টাকা। তাহলে এটা বাস ভাড়া হলো এবং 15% কমলে যাত্রীর সংখ্যা কত হয় দেখে নিই। 15% কমলে যাত্রী সংখ্যা হয়, তাহলে যাত্রী সংখ্যা ছিল y, কমেছে মানে মাইনাস 15% কমেছে, y ইন্টু 15/100। 5 দিয়ে 3 5 15 আর এখানে 5 20 100, y মাইনাস 3y বাই 20 টাকা। তাহলে 20 আর y গুণ করলে 20y, তার থেকে 3y বিয়োগ করলে 20y মাইনাস 3y অর্থাৎ 17y বাই 20, 17y বাই 20 টাকা। না, এটা যাত্রী সংখ্যা, তাহলে টাকা হবে না, আমরা খুব বড় জোর জন লিখতে পারি। জন লিখলাম। তাহলে বর্তমান আয় এটা মাথাপিছু ভাড়া আর এটা যাত্রী সংখ্যা। তিন দুগুণ 6 আর এখানে 10, 3 সুতরাং 51 আর নিচে 5 10 50, তাহলে 51/50 xy। তাহলে এটা কিন্তু ওপরে যেহেতু বড় আছে নিচে ছোট আছে,
এটা কিন্তু এক্স ওয়াই এর চেয়ে বড়। তাহলে কি হলো এখানে, এখানে এখানে মালিকের লাভ হয়েছে। মালিকের যেহেতু এটা বড়, তাহলে মালিকের লাভ হয়েছে। লাভের পরিমাণ সমান এখন হয়েছে 51/50, মানে এখানে এক্স ওয়াই বাই 50 আর আগে ছিল এক্স ওয়াই। তো 50 লসাগু, 50 দিয়ে 50কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 51 গুণ, তাহলে এটা হবে 51 মাইনাস, নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে 50কে ভাগ করলে 50 পাই, 50 দিয়ে কে গুণ, তাহলে 50 টাকা। 51 থেকে 50 বিয়োগ করলে আমরা একটা XY পাই বাই 50 টাকা, XY বাই 50 টাকা। এটা হয়েছে মালিকের লাভ। তো এখন শতকরা লাভ বের করতে গেলে শতকরা লাভ সমান লাভ ইন্টু 100 বাই প্রাথমিক মান, অর্থাৎ প্রথম যত ছিল আয়। প্রাথমিক মান, আচ্ছা লাভ হয়েছে XY বাই 50, তার সাথে 100 গুণ, আর প্রথমকার যে আয় ছিল সেটা ছিল XY, তাহলে এটা হলো XY বাই 50 ইন্টু 100 বাই XY। XY কেটে দিলাম, তাহলে শতকরা লাভ সমান 2%, বা এই অবস্থা আমরা লিখতে পারি 2 টাকা। তাহলে শতকরা লাভ সমান 2%। a প্লাস 1/b সমান 1, b প্লাস 1/c সমান 1 হলে c প্লাস 1/e এর মান কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি b নেই, এখান থেকে b এর মানটা বের করব, বের করে এখানে বসিয়ে দেব। তো প্রথমে আছে a প্লাস 1/b, এটা সমান 1, আমাকে এখান থেকে b এর মান বের করতে হবে। তাহলে 1/b সমান 1 মাইনাস a, বা b সমান, এটা উল্টে দিলাম, তাহলে b হলো, আর এটা উল্টে দিলে 1/1 মাইনাস a। তাহলে এখানে b এর মান পেয়ে গেছি, পরের যে সম্পর্ক আছে সেখানে বসিয়ে দেব। b প্লাস 1/c, এটা সমান 1, b এর মানটা এখান থেকে বসিয়ে দেব 1/1 মাইনাস a প্লাস 1/c, এটা সমান 1। তাহলে 1/1 মাইনাস a সমান 1 মাইনাস 1/c, বা 1/1 মাইনাস a, c লসাগু, তাহলে এটা c মাইনাস 1। এবার করব বজ্রগুণ, এর সাথে এর গুণ, 1 মাইনাস a এর সাথে c মাইনাস 1 এর গুণ, c সমান 1 দিয়ে c মাইনাস 1 কে গুণ করলে c মাইনাস 1 হবে, মাইনাস a দিয়ে c কে গুণ করলে মাইনাস ac, মাইনাস a এবং মাইনাস 1, তাহলে প্লাস a, c দুই দিক দিয়ে কেটে দিলাম, এখানে আছে c প্লাস, আচ্ছা এখানে আছে c প্লাস 1/a, তো এখানে আছে ac সমান a মাইনাস 1, তো এখানে c রাখবো, তাহলে উভয় পক্ষকে a দিয়ে ভাগ করছি, ac বাই a সমান a মাইনাস 1/a, তাহলে পেলাম a কেটে দিলাম, c সমান
এ বাই এ মাইনাস 1 বাই এ, এ কেটে দিলাম, তাহলে 1 থাকছে, বা সি সমান 1 মাইনাস 1 বাই এ, বা সি প্লাস 1 বাই এ, এটা সমান 1। চারে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 2 4, এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি এর ক্ষুদ্রতম মান কত? তাহলে এটা দেওয়া আছে, কন্ডিশনগুলো দেওয়া আছে, এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে এ আর বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এ ইজ লেস দেন বি, এটা কন্ডিশন দেওয়া আছে, এবং এ বি এরা নেগেটিভ বা ঋণাত্মক। এখন এ ও বি এর মান বের করতে হবে। তাহলে এই 2 2 4 এই সংখ্যাটিকে আমরা স্কোয়ার দুটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। যেমন 2 2 4 সমান আমরা লিখতে পারি 2 2 5 মাইনাস 1। তাহলে 2 2 5 মানে এখানে 15 স্কোয়ার, মানে মাইনাস 15 স্কোয়ার, আর মাইনাস 15 স্কোয়ার করলে প্লাস 225 হয়, আবার প্লাস 15 স্কোয়ার করলেও তাই একই হয়। সুতরাং প্লাস দিলেও যা, স্কোয়ারের মধ্যে মাইনাস দিলেও তাই। আর এই যেটা 1 আছে, আমরা লিখতে পারি 1 এর স্কোয়ার, এভাবে লিখতে পারি। এখন এখানে এ প্লাস বি এর, এখানে চেয়েছে এ প্লাস বি এর সর্বনিম্ন মান, মানে সবচেয়ে ছোট মান। তাহলে আমরা 15 এবং 1 যেমন নিলাম, 15 এবং 1, এরপরে আমরা তো আরও কিছু নিতে পারি, যেমন এই দুটো সংখ্যা আলাদা করে ধরবো যাদের বর্গের বিয়োগফল হবে 224। তো যদি আমি এখানে 16 নিই, এখানে মনে করো 16 নিলাম, তাহলে মাইনাস 16 স্কোয়ার করলে 256, আর তাহলে 256 থেকে 2 2 4 বিয়োগ করছি, এটা হলো 2, এটা 32 হচ্ছে। তাহলে 32টা কোনো সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারবো না, সেই জন্য এটা 16 ধরলে চলবে না। একই রকমভাবে যদি আমি 15 থেকে আরও বেশি, মানে এখানে যেমন 16 ধরেছি, তাহলে যদি এই মাইনাসটা বাদই দিলাম, এই সংখ্যাটাকে আরও বড় সংখ্যা তৈরি পরপর, তাহলে কি হবে? তাহলে হয়তো কোনো এক সময় এই বিয়োগফলটা 224-এর সাথে সমান হবে, কিন্তু সেক্ষেত্রে ওই এ প্লাস বি এর মান কিন্তু ক্ষুদ্রতম হবে না, কারণ এই সংখ্যাগুলো তখন বড় বড় হয়ে যাচ্ছে। সেই জন্য এই সংখ্যাটাও বড় হবে, এই সংখ্যাটাও বড় হবে, তাহলে কী হবে? ক্ষুদ্রতম মান হবে না। সেই জন্য এ আর বি এর মান যদি ক্ষুদ্রতম নিতে হয়, তাহলে সবচেয়ে ছোট এই 15 এবং 1, এরপরে যে সংখ্যাই নেব, যে এইদিকে একটা সংখ্যা লিখলাম, এদিকে একটা সংখ্যা লিখলাম, বর্গ করলাম, বিয়োগ করে 224 আসবে, এরকম এই ক্ষেত্রে এই সংখ্যাটাও বেড়ে যাবে, এই সংখ্যাটাও বেড়ে যাবে, এবং তাদের যোগফল কিন্তু সেক্ষেত্রে ক্ষুদ্রতম হবে না। তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস 15 হোল স্কোয়ার মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার লিখি, তাহলে আমরা বলতে পারবো অতএব এ সমান মাইনাস 15 ও বি সমান মাইনাস 1। তো এখানে বলা আছে যে এ ছোট, বি বড়। এখানে মাইনাস 15 ছোট, মাইনাস 1 মাইনাস 15 চেয়ে বড়, সেই তাহলে এই সত্যটা পূরণ হচ্ছে। আবার এ ও বি নেগেটিভ বা ঋণাত্মক, এখানে এ মাইনাস 15, বিও মাইনাস 15, এই সত্যটা পূরণ হচ্ছে। তাহলে এ প্লাস বি সমান মাইনাস 15 প্লাস মাইনাস 1, তো সমান মাইনাস 15 মাইনাস 1, তাহলে এটা হলো মাইনাস 16। তাহলে এ ও বি এর ক্ষুদ্রতম মান এটা কিন্তু মাইনাস 16। 5 আছে সমাধান করো। 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 is equal to 2 to the power 10. 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 is equal to 2 to the power 10. 2 to the power 5x plus 4 সমান 2 to the power 10, আর
2⁹, আমি সমানচিহ্ন ডান দিকে লিখব, তাহলে -2⁹। তো এখানে যদি সরল করি 2 × 2⁹, তাহলে এখানে 10 ছিল, আমি 1 এবং 9 আলাদা করে লিখেছি, আর এটা এখানে 2⁹। তাহলে 2⁹ যদি কমন নিই তাহলে থাকছে 2 - 1, আর এটা 1, তাহলে 2⁹ এর সাথে 1 গুণ করলে আমরা 2⁹ পাই। তাহলে পেলাম কি 2⁵x + 4 = 2⁹। তাহলে আমরা লিখতে পারি 5x + 4 = 9। অতএব 5x + 4 = 9। এখান থেকে লিখতে পারি 5x = 9 - 4, বা x সমান, আচ্ছা 9 - 4 মানে এটা 5 হলো, তাহলে x সমান 5/5, এটা সমান 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 1, এটা হলো সমাধান। আচ্ছা, তারপরে আছে 3x - 4y + 12 = 0 সমীকরণের লেখচিত্র থেকে মূলবিন্দুর লম্ব দূরত্ব কত? তাহলে এই সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র থেকে মূলবিন্দুর লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে এর থেকে আমরা লেখচিত্র আঁকার চেষ্টা করব, কিন্তু আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকার চেষ্টা করব। এটা 2/6, তাহলে 2/6তে আছে 3x - 4y +12 = 0, বা 3x - 4y = -12। তাহলে উভয় পক্ষকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3x/12, আচ্ছা -12 দিয়ে ভাগ করছি, -4y/-12 = -12/-12। তাহলে এখান থেকে পাবো, বা এটা 4, তাহলে x/-4 -a প্লাস y/3 = 1। তাহলে এটা x ছেদিতাংশ -4, y ছেদিতাংশ 3। তাহলে যদি x অক্ষ আর y অক্ষ টানি আমরা, লেখচিত্রটা এরকম হবে। x অক্ষের -4, তাহলে 1 2 3 4 এখানে ছেদ করবে, আর y অক্ষকে 3 একক দূরে 1 2 3 এখানে ছেদ করবে। তাহলে লেখচিত্রটা দেখতে এরকম হবে। এটা ও, এখানে নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম বি। এবার এই যে এই পর্যন্ত এটা -4 ছিল, অর্থাৎ এটা 4 একক, আর এটা উপর দিকে 3 একক। তো আমরা কি করতে পারি, আমরা এই ও এ বি ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজটা এর ক্ষেত্রফল লিখতে পারি যে 1/2 × ভূমি × উচ্চতা, এভাবে লিখতে পারি। সেক্ষেত্রে ও এ ভূমি। আবার আমরা যদি এই মূল বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানি, তাহলে এটা তখন উচ্চতা হয়ে যাবে, আর এটা ভূমি হয়ে যাবে। তাহলে আমরা আরেকভাবে আমরা 1/2 × ভূমি × উচ্চতা লিখতে পারি। আমি এখানে লিখি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 1/2 × এটা ও এ ভূমি, ও এ × উচ্চতা হলো ওবি এটা। আবার আমরা যদি এবিকে ভূমি ধরি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1/2 × ভূমি × উচ্চতা পরে লম্বটা ওপি। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে এর মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাকে বের করতে হবে এই ওপি। তাহলে 1/2 কেটে দিলাম, তাহলে পেলাম ওপি সমান, এই ওপি সমান ও এ ×
OB তাকে ভাগ করতে হবে AB দিয়ে। তাহলে OA আমাদের জানা আছে, OA 4 একক, এখানে 4 একক বসালাম। OB জানা আছে 3 একক, 3 একক বসালাম। ABটা কিন্তু জানা নেই। তাহলে ABটা পেতে গেলে আমরা যে OAB সমকোণী ত্রিভুজ পেয়েছি, এর অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে পাই AB এর মানটা আমি এখান থেকে বের করে ফেলি। AB স্কোয়ার সমান OB আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস OA আছে 4, 4 স্কোয়ার। তাহলে এটা হলো 9 প্লাস 16, তাহলে এটা 9 আর 16 মিলে 25 হলো। তাহলে 25 ফর 5 স্কোয়ার, AB সমান 5 পেয়ে গেলাম। AB সমান 5, তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। এখন 3 4 12/5, 12কে যদি 5 দিয়ে ভাগ করা হয় এটা হয় 2.4, 2.4। অর্থাৎ এই যে উচ্চতা বা মূলবিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে তার দৈর্ঘ্য হবে 2.4 সেন্টিমিটার। তাহলে এখানে মূলবিন্দুর লেখচিত্র থেকে মূলবিন্দুর লম্ব দূরত্ব কত? অতএব লেখচিত্র থেকে মূলবিন্দুর লম্ব দূরত্ব 2.4 সেন্টিমিটার। A ও B এর কোন মানের জন্য 5x + 8y = 7 এবং a + bx + a - by = 2a + b + 1 সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান তখনই থাকবে যখন x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যার অনুপাত পরপর সমান হবে। এটা আছে 2 এর 7। তাহলে সমীকরণগুলো প্রথমে লিখে নিতে হবে। 5x + 8y = 7, এটা 1 নম্বর সমীকরণ। আর a + bx + a - by = 2a + b + 1, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে প্রথমে আমাদের x এর সহগের অনুপাত বের করতে হবে। এখানে 5 আছে x এর সাথে, এখানে a + b আছে, তাহলে সমান 5/a + b। এরপরে y এর সহগের অনুপাত সমান এখানে আছে 8/, এখানে a - b। আর ধ্রুবক সংখ্যার অনুপাত এখানে ধ্রুবক সংখ্যা 7 আছে, ধ্রুবক পদ 7। আর এখানে আছে 2a + b + 1, এটা আছে। তো এরপরে কি করতে হবে? a আর b দুটো অজানা রাশি আছে, সুতরাং আমরা দুটো সমীকরণ তৈরি করব। তাহলে প্রথম এর সাথে এটা সমান লিখব। তাহলে প্রশ্নানুসারে this = this, তাহলে 5/a + b = 7/2a + b + 1, বা 5 × 2 = 10, তাহলে 10a + 5b + 5 = 7a + 7b। 10a + 5b, 7a সমান চিহ্নে বাদিকে লিখলে মাইনাস হবে, এখানে তাই -7b = 5 সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলে এখানে 5। 10 - 7 এটা হলো 3a + 5b - 7b, এটা হলো -2b
ইজ ইকুয়াল টু -5। তাহলে এটা 3 নম্বর সমীকরণ। এখানে বরং সমীকরণ নাম না দিলেও চলতো, এখানে নাম দেব না, এখানে নাম দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা এই দুটো পরপর সমান লিখে আর একটা সমীকরণ তৈরি করতে পারি। তো এখানে আছে 5/a + b ইজ ইকুয়াল টু 8/a - b। যদি বজ্রগুণ করি 8a + 8b ইজ ইকুয়াল টু 5a - 5b। এবার এ যুক্ত পদগুলোকে বাদিকে এবং বিযুক্ত পদগুলোকেও বাদিকে নিয়ে আসবো, ডান দিকে কেবল শূন্য রাখবো। তাহলে বা 8a - 5a প্লাস 8b 5 বাদিকে লিখলে +5b ইজ ইকুয়াল টু 0। 8 থেকে 5 বিয়োগ করলে পাই 3a, আর 8 × 5 = 13 প্লাস 13b, এটা সমান 0। তাহলে এখানে 3a আছে, এখানেও 3a আছে। তো আমরা কি করতে পারি, যদি এর থেকে এটা বিয়োগ করি, আমরা এই এ অপনয়ন হয়ে এর অপনীত হবে, অর্থাৎ আমরা এ ছাড়া সমীকরণ পাবো, সেখান থেকে বি এর মান বেরোবে। তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আছে 3a - 2b ইজ ইকুয়াল টু -5, আর 2 নম্বর সমীকরণ আছে 3a + 13b ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু বিয়োগ করছি, তাহলে এখানে চিহ্ন পাল্টে মাইনাস দিলাম, প্লাস চিহ্নটা এখানে প্লাস চিহ্ন পাল্টে মাইনাস হলো, আর 0-র আগে এখানে চিহ্ন পাল্টে মাইনাস দিলাম। তাহলে 3a বিয়োগ হয়ে 0 হচ্ছে, তাই কেটে দিলাম। -2b - 13b, তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করব, যোগ করলে হবে 15b, আর এটা সমান -5। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা b সমান -5, তার নিচে -15। তাহলে 5 × 5 3 × 5 = 15। তাহলে এটা হলো 1/3, b সমান 1/3 হয়েছে। এখন আমরা এর মান বের করতে চাইছি, তাহলে এখানে এর মান বসিয়ে দিই, বি এর মান বসিয়ে দিই, বা এখানে বসিয়ে দিই, যে কোনো এক জায়গাতে বসালে হবে। তাহলে আমি লিখব আবার এখানে 3a + 13b ইজ ইকুয়াল টু 0 আছে। 3a + 13b ইজ ইকুয়াল টু 0। তো বি এর মান 1/3, এটা এখানে বসাবো। তাহলে 3a + 13, বি এর মান 1/3, এটা সমান 0, বা 3a সমান, টোটালটাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাই, তাহলে 13/3, তাহলে -13/3, এখান থেকে পাই a সমান -13/3, নিচে আর একখানা 3, তাহলে সমান -13/9। অতএব a সমান -13/9 ও b সমান 1/3। 8 আছে এবিসিডি রম্বসের কোণ এবিসি সমান 120 ডিগ্রি, বিডি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? তাহলে এবিসিডি রম্বসের কোণ এবিসি সমান 120 ডিগ্রি। তাহলে প্রথমে একটা রম্বস এঁকে নিতে হবে। এবিসিডি রম্বস, তাহলে এবিসিডি রম্বস এর কোণ এবিসি, এই কোণটা, এটা 120 ডিগ্রি দেওয়া আছে। তারপরে বিডি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এখানে বিডি কর্ণ 6 সেন্টিমিটার দেওয়া আছে।
তো কি বের করতে হবে এখানে বের করতে হবে যে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল। এবিসিডি রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি একটা পার্টের ক্ষেত্রফল পেয়ে যাই কোনোভাবে, এই অংশটা ক্ষেত্রফল পেয়ে গেলে তাকে ডবল করে দিলে টোটাল রম্বসের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথম উদ্দেশ্য হবে এবিডি এর ক্ষেত্রফল বের করার চেষ্টা করা। তাহলে এটা সমান 6 সেন্টিমিটার আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 160 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু 120 ডিগ্রি, তাহলে এই কোণটা 60, এই কোণটা 60। আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি, প্রত্যেক রম্বসের কর্ণ এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এবিডি কোণ আর সিবিডি। তাহলে কোণ এবিডি সমান কোণ সিবিডি, এটা সমান 120 ডিগ্রি বাই 2 সমান প্রত্যেকটা 60 ডিগ্রি করে। এরপরে এই বাহু এবং আচ্ছা, তাহলে এটা 60 ডিগ্রি পেলাম। এটা যখন 60 ডিগ্রি, তো আচ্ছা এই বাহু এবং এই বাহু পরপর সমান, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, সমান কোণ এডিবি সমান, তাহলে এই কোণটা 60 ডিগ্রি পেলাম, এই কোণটা 60 ডিগ্রি পেলাম, অবশিষ্ট কোণ বিএডি। তাহলে অতএব কোণ বিএডি, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে এই 60 ডিগ্রি এবং এই 60 ডিগ্রি যদি বিয়োগ করি আমরা, তাহলে আমরা 60 ডিগ্রিই পাবো। তাহলে এবিডি ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এবিডি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে যখন সমবাহু ত্রিভুজ পেলাম, তাহলে অতএব বলতে পারি যে এই যে এবি সমান বিডি সমান এডি। বিডি এখানে 6 সেন্টিমিটার ছিল, তাহলে এবিও 6 সেন্টিমিটার, এডিও 6 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা 6 সেন্টিমিটার করে। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলতে 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার দিলাম, এটা √3/4 ইন্টু 6 ছক 36, 4 নং 36 9, তাহলে সমান 9√3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো এই একটা পাটের ক্ষেত্রফল। তাহলে টোটাল ক্ষেত্রফল পেতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান 9√3 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার সমান 18√3 সেমি স্কোয়ার। 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, এটা আছে, আমাকে বের করতে হবে a7 প্লাস a6 a5 প্লাস ডট a0, অর্থাৎ a7 থেকে a0 পর্যন্ত মোট যোগফল বের করতে হবে। তাহলে এটা প্রথমে লিখে নেব, 2/9, এখানে আছে 3x - 1 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস a5 x টু দি পাওয়ার 5 প্লাস ডট দিয়ে a1, এখানে x টু দি পাওয়ার 1টা দেওয়া নেই, কিন্তু এটা x টু দি পাওয়ার 1 প্লাস a0। তাহলে আমি যদি x সমান 1 বসাই, 1 বসিয়ে পাই, এখানে 1 বসাই, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7, আর এখানে x এর মান 1 বসাবো, তাহলে a7 ইন্টু 1 টু দি পাওয়ার 7 প্লাস a6 ইন্টু 1 টু দি পাওয়ার 6 প্লাস a5 ইন্টু 1 টু দি পাওয়ার 5
প্লাস ডট 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 দিয়ে a1 ইন্টু 1 প্লাস a0। তাহলে বাদিকটা হচ্ছে 3 1 3, 3 1 3 মাইনাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 হচ্ছে। আর ডান দিকটা 1-এর 7খানা 1 যদি গুণ করি আমরা 1 হয়, তাহলে a7 প্লাস a6 প্লাস a5 প্লাস ডট 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 প্লাস a1 প্লাস a0। তাহলে এর মান, তাহলে এটা সমান এই 7খানা 2 পরপর গুণ করতে হবে। তাহলে আমি যদি এখানে গুণ করি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4টে হলো, 5 6 7, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তাহলে এটা হবে 128। 10 দাগে যে ফাংশন অফ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু দিস, তাহলে ফাংশন অফ এক্স প্লাস 1 এর মান কত হবে? ফাংশন অফ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এটা আছে ফাংশন অফ এক্স প্লাস 3 সমান। তো এইখানে এই যে রাশিমালা আছে এটা এক্স প্লাস 3 এর আকারে প্রকাশ করব। তাহলে এক্স প্লাস 3 এর আকারে যদি প্রকাশ করতে হয় তো এই যে সংখ্যাগুলোকে একটু সাজিয়ে নিতে হবে। তো এখানে 2x স্কোয়ার লিখলাম। এখন যেহেতু একটা এক্স স্কোয়ার আছে অর্থাৎ একটা এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার আসবে। তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, যেটা আমরা জানি যে 2 ইন্টু এটা হোল স্কোয়ার করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা আসবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3 থেকে 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তো এটা যদি গুণ করে দিই, আচ্ছা তারপরে আচ্ছা এটা তো এলো, এরপরে তাহলে এটা হবে 2x স্কোয়ার। আচ্ছা এটা বরং আমি গুণ করে দিই 2x স্কোয়ার, এরপরে আরও কিছু সংখ্যা আছে পরে লিখছি। 2x স্কোয়ার প্লাস 6 দুগুণ 12, 12x প্লাস 9 দুগুণ 18। এবার 2x স্কোয়ার মিলছে। এখন আসবো 12x, এখানে 12x আছে বাট এখানে আছে মাইনাস 3x। তাহলে x মেলাতে গেলে আমাকে এখানে যদি মাইনাস 3 আছে এখানে প্লাস 12 আছে, আমাকে মাইনাস 15x লিখতে হবে। তাহলে মাইনাস 15x প্লাস 12x হয়ে গেল মাইনাস 3x। এখন যেহেতু এক্স প্লাস 3 আনতে হবে, তাহলে 15 এখান থেকে যদি 15 কমন নিই তারপরেও যেন 3 থাকে, তাহলে এখানে আমাকে লিখতে হবে 45, কারণ 3 15 45, এখান থেকে 15 কমন নিলে এক্স প্লাস 3 হয়ে যাবে। এখানে মাইনাস আছে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হলো 2 ইন্টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা হলো 15 কমন নিলে 15 ইন্টু এক্স প্লাস 3। তো এক্স স্কোয়ার ঠিক আছে, ব্যালেন্স আছে, এক্স পদযুক্ত পদ 12x এবং 15x মিলে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার আসি -1 দেখতে পাচ্ছি যে 18 এবং 45 প্লাস 18 লিখেছি মাইনাস 45 লিখেছি, বাট আমাকে লিখতে হতো -1। তাহলে প্লাস 18 এবং 45 লিখেছি, এখানে আর কত লিখলে তবে -1 হবে? তাহলে 18টা ছোট, এখানে আরেকটা প্লাস চিহ্ন দিলাম, দিয়ে 45 থেকে 18 বিয়োগ করে দেখি কত আসছে। এখানে পেলাম 7, হাতে 1, 2 27। তাহলে এখানে যদি 27 লিখি তাহলে প্লাস 18 মাইনাস 45 আর প্লাস 27 মিলে 0, কিন্তু মাইনাস 1 আছে সেহেতু এখানে 27 না লিখে লিখব 26। তাহলে এর আগের লাইনটা কি হওয়ার কথা ছিল? এটা এরকম, আচ্ছা মাইনাস 15x, এই লাইনটা না লিখলেও চলতো, তবুও চাইলে আমরা লিখতে পারি 45 প্লাস 26। তাহলে এবার আসি এইখানে, এই তিনটি পদ থেকে 2 কমন নিলে এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। এখান থেকে -15 কমন নিলে এটা এক্স প্লাস 3 প্লাস 26। তাহলে ফাংশন অফ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমরা যদি ফাংশন অফ এক্স প্লাস 1 লিখি, এক্স প্লাস 3 জায়গাগুলোতে এক্স প্লাস 1 বসিয়ে দেবো, তাহলে এখানে এক্স প্লাস 1 বসাবো আর এখানে এক্স প্লাস 1 বসাবো। তাহলে পেলাম 2 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 1 প্লাস
26। তো সমান 2a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 15x মাইনাসে না মাইনাসে প্লাসে মাইনাস 15 প্লাস 26। তাহলে যদি এটা হলো এক্স স্কয়ার, তার সাথে 2 গুণ, তাহলে 2x স্কয়ার, 2 1 2 2x, তার সাথে 2 গুণ করলে প্লাস 4x, 1 1 1, তার সাথে 2 গুণ করলে 2 মাইনাস 15 প্লাস 26 সমান 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 15x, বিয়োগ করলে মাইনাস 11x পাই, প্লাস 2 মাইনাস 15, তাহলে হলো মাইনাস 13 আর প্লাস 26, তাহলে এটা হলো প্লাস 13। তাহলে ফাংশন অফ x প্লাস 1 এটা সমান এটা। একটি অবিচ্ছিন্ন বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণী সীমানা n হলে নিম্ন শ্রেণী সীমানা কত? তাহলে এটা আমরা খুব সহজে চিত্রের মাধ্যমে বুঝতে পারি। যেমন মনে করি এটা শ্রেণী, এখান থেকে এটা উচ্চ শ্রেণী সীমানা, এটা নিম্ন শ্রেণী সীমানা। তো এখানে n দেওয়া আছে উচ্চ শ্রেণী সীমানা, এটা মধ্যবিন্দু, এটা m। তাহলে এখান থেকে এই দূরত্বটা যত হবে এখান থেকে এই দূরত্বটা তত হবে। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এটা n বড়, তাহলে n মাইনাস m, এখান থেকে দূরত্বটা এটা। তাহলে এখান থেকে এটা কত হবে? এটা হবে n মাইনাস m পরিমাণ। তাহলে এখানে কত আছে নিম্ন সীমা সেটা আমরা কীভাবে পাবো? সেটা m থেকে n মাইনাস m বিয়োগ করে পাবো। তাহলে এখানে লিখব যে মধ্যবিন্দু সমান m, আর উচ্চ শ্রেণী সীমানা সমান n, অতএব নিম্ন শ্রেণী সীমানা সমান m মাইনাস n মাইনাস m সমান m মাইনাস n প্লাস m সমান 2m মাইনাস n। এভাবে করতে পারি। আর একরকমভাবে করতে পারি আমরা, সেটা নিম্ন শ্রেণীসীমা ধরে নিই। মনে করি নিম্ন শ্রেণী সীমানা সমান x, অতএব x প্লাস n বাই 2, এটা সমান m হয়। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে x প্লাস n সমান 2m এখান থেকে পাই, বা x সমান 2m মাইনাস n। তাহলে এভাবেও আমরা বের করতে পারি। নেক্সট আছে 12 দাগ। প্রমাণ করো ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF বর্গক্ষেত্র নয় এমন রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। তাহলে এখানে একটা ABCD বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি প্রথমে। আর AB কে বাহু ধরে একটা রম্বস আঁকতে হবে। ABCD এটা বর্গক্ষেত্র, আর ABEF একটা রম্বস। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং রম্বস আঁকতে গেলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি নয়, সেহেতু এরকম কাট করে আঁকতে হবে। এবং এই যে বাহুটা আছে, এই AB বাহু এবং AF বাহু এটা কিন্তু পরপর সমান হবে, সেই জন্য আমরা এইভাবে এঁকেছি। তাহলে বর্গক্ষেত্রের যে উচ্চতা, যদি আমি এখান থেকে ধরি, এটা রম্বসের উচ্চতা, এটা রম্বসের উচ্চতা, এটা FP, আর এটা বর্গক্ষেত্রের উচ্চতা BC। তো বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল হলো এই বাহু স্কোয়ার অর্থাৎ এবি ইন্টু এবি, বা আমরা বলতে পারি এবি ইন্টু বিসি। এবি ইন্টু বিসি কারণ ভূমি ইন্টু উচ্চতা, এভাবে বলতে পারি। আর এই যে রম্বসের ক্ষেত্রফল, তাই একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু এই রম্বসের উচ্চতা অর্থাৎ এবি ইন্টু এফপি। তাহলে এখানে এফপিটা ছোট আর বিসিটা বড়, সেই জন্য কী হবে, সেই জন্য এই রম্বসের ক্ষেত্রফল ছোট হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় হবে। তাহলে এখানে লিখব যে এফ বিন্দু দিয়ে এবি বাহুর উপর এফপি লম্ব টানা হলো। এখানে আচ্ছা, এফপিটা যে ছোট এবং বিসিটা যে বড়, বিসি এটা বড়, এফপিটা ছোট, এটা প্রথমে আমাদের দেখাতে হবে। বিসিটা সবসময় এফপির চেয়ে বড়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবি ইন্টু বিসি, বা আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ সমান, এভাবে লিখতে পারি। আর রম্বসের ক্ষেত্রফল সমান এর ভূমি ইন্টু উচ্চতা, এবি ইন্টু এফি, এটা বর্গক্ষেত্রের, এটা রম্বসের। এখানে বিসি বড়, এফপি ছোট, সেই জন্য বলতে পারি এবি ইন্টু বিসি ইজ গ্রেটার দেন এবি ইন্টু এফপি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় আর রম্বসের ক্ষেত্রফল ছোট, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। এরপর 13তে আছে কে এর মান কত হলে -1, 3, 2 কে এবং 5, -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে, অর্থাৎ ওই বিন্দু তিনটি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্ত বের করতে হবে। সমরেখ হওয়ার জন্য কে এর মান কত হবে সেটা বলতে হবে। সমরেখ হওয়ার শর্ত হলো, সমরেখ হওয়ার যে শর্ত আছে সেটা হলো এখানে x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y1 মাইনাস y3 আর x3 ইন্টু y1 মাইনাস y2 এর মান 0 হবে, এটাই হলো শর্ত। তাহলে প্রদত্ত বিন্দু তিনটি হলো, বিন্দু তিনটে লিখে নিলে আমাদের লিখতে সুবিধা হবে। বিন্দু তিনটি হলো, যে বিন্দুগুলো দেওয়া আছে -1, 3, 2, কে, এরকম টাইপের অঙ্কগুলো থাকলে তোমরা বিন্দুগুলো অবশ্যই লিখে নেবে। এবং এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3, এভাবে লিখে নেবে। নেওয়ার পরে আমরা লিখব প্রশ্নানুসারে বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস
y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এর মান 0 হওয়ার কথা। এখন বসিয়ে দেব মানগুলো, x1 মাইনাস 1, y2 কে, y3 মাইনাস 1, তাহলে কি মাইনাস মাইনাস 1 অর্থাৎ এটা প্লাস 1 হবে, প্লাস x3 5 আছে x3, y1 এটা 3 আছে মাইনাস, আচ্ছা এটাতেই হলো মাইনাস x2, আমি এটা ভুল লিখলাম, x2 মাইনাস 1 ইন্টু কে প্লাস 1 মাইনাস x2, x2 এখানে 2, y1 মাইনাস y3, এটা y1 3, y3টা হলো মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 হয়ে যাবে। এরপরে প্লাস x3, x3 মানে 5, y1 is 3, y2 is k, এটা সমান 0 বা মাইনাস k, মাইনাস a প্লাস a মাইনাস 1 মাইনাস 2 ইন্টু, এখানে 4 দুগুণ 8, এখানে তাহলে আমি একবারে 8 লিখে দিই, 3 5 15 প্লাস a মাইনাস 5k, এটা সমান 0 আছে, মাইনাস k মাইনাস 5k হয়ে গেল মাইনাস 6k, মাইনাস 1 মাইনাস 8 হয়ে গেল মাইনাস 9, মাইনাস 9 আর প্লাস 15 এটা হয়ে গেল প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 6k ইজ ইকুয়াল টু মাইনাস 6 বা k ইজ ইকুয়াল টু মাইনাস 6 বাই মাইনাস 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, অতএব k এর মান ইজ ইকুয়াল টু 1। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।